शकीक ओम प्रेताय वनम मंजरूपम बंधमुक्तम ओम। জল ঢালার পরে ঘনশ্যাম পিছনে ফেরে আর তারপর মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে তার হাতে বাঁধা একটা রক্ষা তাগা হাত থেকে খুলে পিছন দিকে ফেলে দেয়। সে বেশ কিছুটা রাস্তা এগোনোর পরে তখন সে অনুভব করে যেন ওর পিছনে কেউ আছে। অশ্বত্থ গাছ থেকে একটা বাচ্চার আকৃতির মতো ছায়া নেমে ওর পিছন পিছন হাঁটতে শুরু করে। কম উচ্চতার, কালো শরীর, টকটকে দুটো লাল চোখ আর মাথাতে একটা মোটা টিক্কি। খুবই ভয়ঙ্কর আকৃতি ছিল সেটা। ঘনশ্যাম হঠাৎ দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে পেছনে তাকায় না। তারপর সে ভয় পেয়ে নিজেকেই নিজে বলতে থাকে, গুরুদেব বলেছিলেন পিছনে ফিরে না তাকাতে। আমি পিছনে তাকাবো না, দেখব না। পিছনে যেই ছিল সে নিচু গলায় ঘনশ্যামের কথাগুলোই উচ্চারণ করতে থাকলো। পিছনে আমি দেখব না, পিছনে আমি দেখব না। ওই শব্দটা শরীরের ভিতরের হাড়গুলোকে পর্যন্ত কাঁপিয়ে দেয়। ঘনশ্যাম খুব ভয় পেয়ে গেছিল, আর সেই ভয়ের কারণে ইচ্ছে না থাকলেও সে পিছনে ঘুরে দেখে, কিন্তু পিছনে কেউ ছিল না। ঘনশ্যাম ভয় পেয়ে সোজা গ্রামের দিকে দৌড়ল। কিন্তু এইবার ওই কালো ছায়াটা ঘনশ্যামের কাঁধে এসে বসল। ঘনশ্যাম সেটা বুঝতেও পারল না। সে এক ভয়ঙ্কর শব্দে বলছিল, নিয়ে চল আমাকে তোর বাড়িতে, নিয়ে চল এখনই তোর বাড়িতে। আমার নাম হলো অশোক, আর এটা সেই সময়কার কথা যখন আমার বয়স ছিল ২৬ বছর। আমি প্রত্যেকবার গরমের ছুটিতে গ্রামে আমার দাদুর বাড়িতে যেতাম, যেখানে শুধু দাদু আর দিদা থাকত। আমার দাদুর বাড়ির থেকে কিছুটা দূরে আমার এক বন্ধু থাকত, যার নাম ছিল মনোজ। মনোজ তার দাদু আর কাকা কাকির সঙ্গে থাকত। ওর বাবা মা যখনও খুব ছোট ছিল তখনই মারা যায়। মনোজের দাদুর একটা খুব বড় হাভেলি ছিল, যেখানে মাত্র ৪ জনেই থাকত। আমার বেশিরভাগ সময় মনোজের বাড়িতেই কাটত। একদিন রাতে আমি আর মনোজ বাড়ির বাইরে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমি দেখতে পাই ঘনশ্যাম কাকা কোথা একটা থেকে এলো। প্রথমে এটা তো আমার খুব অদ্ভুত লাগলো যে উনি এত রাতে কোথায় গিয়েছিলেন, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি। সে চুপচাপ ঘরের ভিতরে ঢুকতেই যাচ্ছিল, ঠিক তখন দাদু এসে খুব রেগেমেগে তাকে বলল, আমি সব বুঝতে পারছি যে তুই কি করার চেষ্টা করছিস, যে শক্তি পাওয়ার জন্য তুই এত সাধনা করছিস যে তোর সঙ্গে সঙ্গে এই পরিবারকেও একেবারে শেষ করে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। দাদুর কথা শুনে ঘনশ্যাম কাকা রেগে গিয়ে বলল, আমি বেঁচে থাকতে এই হাভেলির ভাগ কিছুতেই হতে দেব না। তার জন্য আমি যা করার তাই করব। এই কথা বলে ঘনশ্যাম কাকা ভিতরে চলে যায়। আমি মনে কিছু প্রশ্ন নিয়ে মনোজের দিকে তাকালাম। মনোজ কথাটা এড়িয়ে গিয়ে এটা বলল,
যে এটা ওদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আমরা দুজনে গল্প করছিলাম, আর ঠিক সেই সময় মনোজের কাকি এসে বলল যে উনি আজকে রাতে আমার পছন্দের পুলি পিঠে বানিয়েছেন, আর আমাকে আজকে রাতে ওনাদের ওখানেই খেতে হবে। পুলি পিঠে আমার খুব পছন্দের ছিল, সেই জন্যে ওনাকে আমি বারণও করতে পারলাম না। রাতে আমি আর মনোজ পেট ভরে পিঠে পুলি খেলাম। তারপরে মনোজ আমাকে রাতে এখানেই থেকে যেতে বলে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্যে আমিও মনোজের বাড়িতেই থেকে যাই। আমরা দুজনে হাভেলির সামনের দিকটায় শুয়েছিলাম আর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। কিন্তু যখন প্রায় মাঝরাত, আমার খুব জল তেষ্টা পায়। আমি উঠে বসে পড়ি। পুরো হাভেলিতে নিস্তব্ধতা বিরাজ করছিল। আমার খুব ভয় করছিল। আগে আমি মনোজকে ডাকার চেষ্টা করি, কিন্তু তারপর হঠাৎ আমি হাভেলির ভিতর থেকে কারো কথার শব্দ শুনতে পাই। আমার পিছু ছেড়ে দে, চলে যা এখান থেকে, চলে যা। এটা ঘনশ্যাম কাকার গলার স্বর ছিল। ওনার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আর জল খাওয়ার জন্য উঠে গিয়ে হাভেলির বারান্দায় গিয়ে দাঁড়াই, যেখানে চারদিকে ঘন অন্ধকার ছিল, তার মধ্যে হালকা একটু আলো ছিল। আমাকে আসতে দেখে হঠাৎ ঘনশ্যাম কাকাও কথা বলা বন্ধ করে দেয়, বরং ওনার জায়গায় একটা বাচ্চার হাসির শব্দ শোনা যায়। আমি ভয় পেয়ে যাই। আমি জিজ্ঞেস করি, কে কে- কে- কে? ঘনশ্যাম কাকা, এটা এটা কি আপনি? আমি এদিক ওদিক দেখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমি বাড়ির বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই। মাথায় টিকি, কোমরের নিচে ধুতি, কালো শরীর আর লাল চকচকে দুটো চোখ। অদ্ভুত দেখতে লাগছিল তাকে। ওকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আমি বাইরের দিকে পালানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই ওই বাচ্চাটা আমার সামনে চলে আসে। তার মুখের মধ্যে আর হাতে অনেক জায়গায় রক্ত লেগেছিল। ও হাসতে হাসতে ওর বড় করে মুখটা খুলল। সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয়ে আঁতকে উঠি। আমার মাথাটা খুব ভারী হয়েছিল। আমি আস্তে আস্তে চোখ খুলি। তখন আমার সামনে একজন তান্ত্রিককে দেখতে পাই, যে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ছিল। মনোজ, ওর দাদু আর কাকা কাকি একদিকে দাঁড়িয়েছিল। আমি আসলে পরিস্থিতিটা বোঝার চেষ্টাই করছিলাম। ঠিক তখনই ওই তান্ত্রিক বলে উঠল, এই বাড়িতে মুঞ্জা প্রেত বাস করে, কিন্তু ও এই বাচ্চার ঘাড়ে করে আসেনি, অন্য কেউ ওকে নিয়ে এসেছে। ঠিক তখনই মনোজের দাদু চিৎকার করে উঠে বলেন, এই সব কিছু আমার এই অপদার্থ ছেলের জন্যই হয়েছে। ঘনশ্যাম কাকা চুপ করে দাঁড়িয়েছিল। তারপর দাদু ভয়ে ভয়ে তান্ত্রিককে জিজ্ঞেস করলেন, আমাদের এই প্রেতের থেকে উদ্ধার করুন বাবা, এ সর্বনাশ করে দেবে। একে এখান থেকে তাড়ানোর কোনো না কোনো উপায় তো আছে। তান্ত্রিক তখন আরো গম্ভীর গলায় বললেন, ও মুঞ্জা প্রেত, ওকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে বা ওকে বশ করে ওকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একটা বাচ্চা যেমন জেদি হয়, ঠিক তেমনই ও।
দেখে তাকে যতই ছোট মনে হোক না কেন, কিন্তু ও যে কতটা শক্তিশালী সেটা এই একটা ব্যাপার থেকে পরিষ্কার বুঝতে পারবো আমরা, যে মুঞ্জা হনুমান চালিসার পাঠও করতে পারে, যে কোনো মন্দিরেও প্রবেশ করতে পারে, আর কোনো হোম যজ্ঞেও বসতে পারে। তান্ত্রিক তার পরে বলেন যে এদের বসবাস অশ্বত্থ গাছের ওপরেই হয়, কিন্তু যখন কেউ এর সাধনা করে তখন সে তার সঙ্গেই তার বাড়িতে চলে আসে, আর তারপর সেই বাড়িতে থাকা সমস্ত লোকেদের 7 পুরুষ ধরে বিরক্ত করে। মুঞ্জার ব্যাপারে এত কিছু শোনার পরেও দাদু বারবার তান্ত্রিকের কাছে সাহায্য চাইছিলেন। যা শুনে তান্ত্রিক বললেন, ওর হাত থেকে এই পরিবারকে বাঁচাতে আমি সম্পূর্ণ চেষ্টা করব, এইটুকু কথা দিতে পারি আমি, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আমি সব কিছুই ঠিক করে দেব। এরপর পরের দিন উনি আসবেন বলে সেখান থেকে চলে গেলেন। সেই মাঝরাতেই মনোজের দাদু মনোজকে আমাকে বাড়ি পৌঁছে দিতে বললেন। রাস্তাতে মনোজ আমাকে বলল যে কিভাবে তার কাকা সম্পত্তির লোভে মুঞ্জার মতো প্রেতকে বাড়িতে নিয়ে এসেছে। পরের দিন আমার দাদুকে আমি এই সমস্ত কথা বললাম। প্রথমে তো দাদু আমার ওপর খুব রেগে গেল, কিন্তু তারপর বারবার জিজ্ঞেস করার জন্যে মুঞ্জার ব্যাপারে আমাকে সব বলল। যদি কোনো ব্রাহ্মণের ছেলে তার মুন্ডন বা তার পরিবারের কারোর মৃত্যুর 10 দিনের মধ্যে মারা যায়, সে তখন মুঞ্জা প্রেত হয়ে যায়। এর আকার, ব্যবহার আর স্বভাব একজন বাচ্চার মতোই হয়, কিন্তু এ যে কোনো ভূতেদের থেকে বা পিশাচের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে এরকমই একজন ব্রাহ্মণ পুত্র মারা যায়, যার অস্থি গ্রামের ওই অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেওয়া হয়। কথায় আছে, যার জন্যই ও মারা গিয়েছিল তার গোটা পরিবারকেই মুঞ্জা শেষ করে দেয়। পরের 7 পুরুষ পর্যন্ত সে তাদের পিছু ছাড়েনি। লোক প্রায় নিজেদের কার্যসিদ্ধির জন্যে মুঞ্জার মতো প্রেতেদের সাধনা করে, আর তাতে নিজের সব কিছুই হারিয়ে ফেলে। ঘনশ্যামও পুরো হাবেলিকে পাওয়ার জন্যে হয়তো সেই ভুলটাই করেছিল। এই ঘটনার ঠিক পরের দিন দাদু জেদ করে আমাকে শহরে আবার পাঠিয়ে দেয়। আর প্রায় 1 মাস পরে আমি খবর পাই মনোজের কাকা কাকিকে হাভেলিতেই মৃত অবস্থায় পাওয়া গেছে। মনোজ আর তার দাদু হাভেলি ছেড়ে তাদের পুরনো বাড়ি আম্বালাতেই ফিরে গেছেন। হাভেলিকে তন্ত্রমন্ত্রের দ্বারা বেঁধে রাখা হয়েছে, কিন্তু সবাই বলে আজও অধিক রাতে ওই হাভেলিতে বাচ্চার খেলার আর হাসির শব্দ শুনতে পাওয়া যায়। Yeah!